স্পেন পুরো সময়টা ডমিনেট করেছে, পুরো জায়গাটা ডমিনেট করেছে। আপনি যদি পরিসংখ্যানের আলোকে একটু বিবেচনা করতে চান তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝে যাবেন। 110 মিনিট পর্যন্ত যেখানে স্পেন প্রায় 20টার মতো শট অ্যাটেম্প করেছে, আর্জেন্টিনা সেই জায়গাটা কোনো শটই তারা অ্যাটেম্প করেননি। আমি 110 মিনিট পর্যন্ত পরিসংখ্যানটা আপনাদেরকে বললাম। এছাড়া পুরো 90 মিনিট যদি চিন্তা করেন, স্পেন 743টা কমপ্লিট বা অ্যাকুরেট পাস তারা কমপ্লিট করতে পেরেছে। সেই জায়গাটায় আর্জেন্টিনা তার অর্ধেকও কমপ্লিট করতে পারে নাই। সবকিছু মিলিয়ে একদম ডমিনেশনের জায়গাটা, বল পজিশনিং থেকে শুরু করে বল রিকভারি, তো আমি বলবো আসলে একদম হিস্টোরিক বল রিকভারি হয়েছে। আর সত্যি কথা বলতে স্পেনের যে কাউন্টার প্রেসিং, আর্জেন্টিনা যখনই বল পেয়েছে স্পেন যেভাবে কাউন্টার প্রেসিং করেছে, তারা দেখা গেছে যে তারা যখন বল হারিয়েছে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে তারা বল রিকভারি করে ফেলেছে, যে জায়গাগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল স্পেনের এই ম্যাচটা জেতার জন্য। এবং আর্জেন্টিনা আসলে কোনো সুযোগই পায় নাই। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আসলে স্কালোনি চেষ্টা করছেন ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত যাবে এবং এমি মার্টিনেজের উপর ভর করে কোনোভাবে তারা ম্যাচটা জিতে যাবেন। আদারওয়াইজ হয়তোবা তারা সম্মানজনক হারের জন্য খেলছিলেন। মানে পুরো সময়টা স্পেন এমনভাবে ডমিনেট করছে, সত্যি কথা বলতে দ্বিতীয়ার্ধে ব্যাপারটা আরো ডেঞ্জারাস হয়ে যায়। বিশেষ করে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে রদ্রি, পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইস, তাদের মধ্যে যে পাসিং ট্রায়াঙ্গেলের জায়গাটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি ডেঞ্জারাস। এবং আর্জেন্টিনা কোনো জায়গাতেই তাদের পাসিং ট্রায়াঙ্গেল ভাঙতে পারে নাই। ইভেন আপনি প্রথমার্ধে যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয়েছে নিকো গঞ্জালেস সবচাইতে বেশি আর্জেন্টিনার খেলাটাকে নষ্ট করেছেন। প্রত্যেক সময় দেখা যাচ্ছিল যে তার কাছেই যখন বল যাচ্ছে সবকিছু এক ধরনের এলোমেলো রকমের হয়ে যাচ্ছে। এবং প্রথমার্ধ আর্জেন্টিনা ম্যাকঅ্যালিস্টার এবং তালিয়াফিকোর জন্য আসলে বেঁচে গেছে, কারণ ম্যাকঅ্যালিস্টার এবং তালিয়াফিকো এই দুজনে আসলে ড্রপ ডাউন করে অনেকাংশে অনেক বল রিকভারি করে দিচ্ছিলেন। ইভেন অনেক এরিয়াল বল, মানে আর্জেন্টিনা বাধ্য করছিল এরিয়াল কিছু খেলার জন্য স্পেনকে। ওই এরিয়াল বলগুলো রিকভারির জায়গাটুকু আমার কাছে মনে হয় যে ম্যাকঅ্যালিস্টার এবং তালিয়াফিকো আসলে ওই জায়গাটা করেছেন। তবে সত্যি কথা বলতে স্পেন প্রথমার্ধেও আসলে যেরকম ভাবে পজিশনাল ফুটবলটাকে মেনটেন করে খেলেছে, এনজো ফার্নান্দেজ বলেন কিংবা রদ্রিগো দি পল বলেন, স্পেনের এই পজিশনাল ফুটবলটাকে ভাঙতেই পারেনি। মানে আর্জেন্টিনার রক্ষণ থেকে আক্রমণ ভাগে আলভারেজ বা মেসি পর্যন্ত যে আসলে আপনি বল দেবেন সেই জায়গাটাই আসলে ক্রিয়েট করা যায়। মেসিকে একরকমের বোতলবন্দি করে রাখাটা, এর আগে তাদের কোচ কিন্তু একটা কথা বলেছিলেন যে মেসিকে তারা ম্যান মার্কিং করবেন না। মেসিকে তারা ম্যান মার্কিং করেন নাই, মেসিকে তারা আসলে জোনাল মার্কিং করেছেন। জোনাল মার্কিংটা কিভাবে করেছেন? প্রথমত পাসিং লেনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। মেসির কাছে যে পাসিং লেনটা যে থাকবে সেই পাসিং লেনটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ রদ্রিককে যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম, ইভেন কোভার্সিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছিলাম যে মাঝখানের জায়গাটাকে অকুপাই করে রেখেছিলেন, মেসি পর্যন্ত আসলে বল আসার মধ্যে ওই পাসিং লেনের জায়গাটাই ওইরকম ভাবে ছিল না। এবং সত্যি কথা বলতে রদ্রি, ফ্যাবিয়ান রুইজ এই দুইজনও তাদের মধ্যে পজিশনটা কাউন্টার শিফটিংও করছিলেন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আরেকটা জায়গা মেসির ক্ষেত্রে আসলে খুব ইম্পর্টেন্ট ছিল মেসিকে বোতলবন্দি করে রাখা, সেটা হচ্ছে তারা কেউ মেসিকে এককভাবে ম্যান মার্কিং না করে তারা জোনাল মার্কিংটা কিভাবে, তারা লোডটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। মেসি যে সময়টায় ডান দিকে আছেন ওই সময়টা দেখা গেছে কুকুরিয়া সেই জায়গাটায় আছেন, আবার যখন মেসি মাঝখানে যাচ্ছেন তখন কুকুরিয়া ছেড়ে দিচ্ছেন, তখন আবার দেখা যাচ্ছে যে রদ্রি সেই জায়গাটাতে মেসিকে আলটিমেটলি একদম মানে জোনাল হ্যান্ড অফ করে ফেলছে, মানে শেয়ারিং দ্য লোড যেটাকে বলা হয়, এবং পাসিং দ্য বাটন, মানে একজন কেউ ফিক্সড মেসিকে মার্ক করে রাখছিলেন না, ওই জায়গাটা মার্কিংটা আসলে তারা তাদের মধ্যে শেয়ারিং করছিলেন, অর্থাৎ পুরোপুরি জোনাল মার্কিং এর জায়গাটা হচ্ছিল। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেসিকে টার্ন করতে না দেওয়া। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করেছি আমরা, কুবারসিকেও দেখতে পেয়েছি, রদ্রিকেও দেখতে পেয়েছি, ফ্যাবিয়ান রুইসকেও দেখতে পেয়েছি। মানে এমন কাছাকাছি স্টেপে মেসির থাকা বা পাসিং লেনটাকে এমনভাবে বন্ধ করে দিয়ে মেসির এমন একটা জায়গা থাকা যেখানে আসলে মেসি টার্ন অ্যারাউন্ড করতে না পারেন। সো আলটিমেটলি পুরোপুরি আউটপ্লেট করে দিয়েছে আজকে স্পেনের স্ট্রাকচার্ড প্লেটা। এবং এই জায়গাটায় আমার মনে হয় না যে আর্জেন্টিনা কোনো প্রকার অজুহাত দেখাতে পারবে। আর্জেন্টিনার আসলে অজুহাত দেখানোরও কোনো কিছু নেই, কারণ তারা পুরোপুরি এই জায়গাটায় ফিজিক্যাল ফুটবলে অনেক বেশি মাত্রায় মনোনিবেশ করেছিল এবং অনেক ডার্টি ফুটবলও তারা খেলেছে। প্যারাডেস তো সত্যি কথা বলতে অনেক আগেই কার্ড ডিজার্ভ করে। এনজো ফার্নান্দেজ কেন দ্বিতীয় ইয়েলো কার্ডটা দেখেছেন সেটার ব্যাপারে আমরা একটা ব্যাখ্যা দিয়েছি, আপনারা অনফিল্ডের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এবং স্পেনের গোলটাও কেন বাতিল হয়েছিল সেই ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছি ফিফার রুল অনুযায়ী। আমার কাছে মনে হয় না রেফারিং নিয়ে এই ম্যাচে কারো কোনো সন্দেহ বা সংশয় থাকার কথা। উল্টো রেফারি আসলে দুপক্ষ আমার কাছে মনে হয়, বিশেষ করে আর্জেন্টিনার জায়গাটাতে অনেক বেশি মাত্রায় ফিজিক্যাল ফুটবল হয়েছে, ডার্টি ফুটবল হয়েছে। রেফারি এই জায়গাটা অনেকাংশে অ্যালাউ করেছেন, অনেকাংশে দেখা গেছে যে কার্ড দেন নাই। সো ম্যাচের ফ্লোটাকে, ম্যাচের মোমেন্টামটাকে তিনি বজায় রাখতে চেয়েছেন, যে কারণে হয়তোবা সেই কার্ডটা দেন নাই। বাট ওভারঅল সত্যি কথা বলতে পুরো জায়গাটাতে স্পেন ডমিনেট করে গেছে এবং তারা বেটার টিম, যোগ্য টিম হিসেবে আসলে তারা ফাইনালটা জিতেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।